বহু কাল ধরেই আবৃত্তি, শ্রুতি নাটক এর সঙ্গে ওরা যোগাযোগ। তাছাড়া অনেক রকম বাদ্যযন্ত্র উনি বাজাতে পারেন, ঘটন, তবলা, বেহালা, ম্যান্ডোলিন, বাঁশি, রনপায় হাঁটতে পারেন, লাঠি খেলতে পারেন। এবং ওনার আরেকটা বিরাট গুণ, সেটা আমি জানি, উনি বোধহয় এই অঞ্চলে প্রায় 1,00,000-এর কাছাকাছি বৃক্ষরোপণ করেছেন নিজের চেষ্টায়। দক্ষিণ 24 পরগনার নানা প্রান্তে বড় থেকে ছোট লক্ষ লক্ষ গাছ রোপণ করেছেন এবং সেগুলোকে বড় করে তোলার কাজ করেছেন। প্রতি বছর উনি পশ্চিমবঙ্গের নানা জায়গায় অন্তত 20-25টি নাট্য ওয়ার্কশপ চালান। আরো বড় কথা, উনি খুব ভালো একজন নাটক লিখিয়ে, ওনার লেখা নাটক, শ্রুতি নাটক বহু জায়গায় অভিনীত হয়। তাকে আমাদের অন্যতম বিচারক হিসাবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমি আমাদের সদস্য সোনালী সিংহ রায়কে বলছি ওনাকে উত্তর দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমাদের আরেকজনকে মনোজ মিত্র, দুলাল লাহিড়ী, রমাপ্রসাদ বণিক, মেঘনাথ ভট্টাচার্য প্রমুখ নাট্য ব্যক্তিত্বের পরিচালনায় ও তাদের সহশিল্পী হিসাবে মঞ্চে অভিনয় করে চলেছেন বহুকাল ধরে। মঞ্চ নাটক ছাড়াও শ্রুতি নাটক, বাংলা ও হিন্দি চলচ্চিত্র এবং সিরিয়ালে অভিনয় করে চলেছেন। শ্যাম বেনেগাল, কবির লাল, অনিক দত্ত, অশোক বিশ্বানাথন, শেখর দাস প্রমুখ পরিচালকের চলচ্চিত্রে রূপদান করেছেন। বর্তমানে উনি শোনা কথা শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের নাট্যকার, নির্দেশক ও অভিনেতা। বহু মঞ্চ নাটক, অনুনাটক, শ্রুতি নাটক, অন্তরঙ্গ নাটক লিখেছেন এবং সেগুলো নিয়মিত অভিনয় হয়ে থাকে। এই দুজনই প্রচুর পুরস্কার পেয়েছেন। যেমন প্রদীপ বাবুর বিখ্যাত পুরস্কারগুলির মধ্যে রয়েছে দাদা ঠাকুর শিল্পী সম্মান, ভারত বাংলাদেশ মৈত্রীর 51 বছরে বিশেষ শিল্পী সম্মান, পুরুলিয়ার সংলাপের শ্রুতি নাটক প্রতিযোগিতার শ্রেষ্ঠ অভিনেতা, পুরুলিয়ার স্বর্ণ জয়ন্তী বর্ষের শ্রেষ্ঠ অভিনেতা, কাশীপুর পুরুলিয়ায় সারা বাংলা নাট্য উৎসবের শ্রেষ্ঠ অভিনেতা। এছাড়াও বহু জায়গায় সর্বভারতীয় নাট্য প্রতিযোগিতায় এলাহাবাদেও শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পেয়েছে। করোনার সময় ও কয়েক হাজার মানুষের জীবন বাঁচিয়েছে। ও আমাদের আজকে অতিথি হয়ে এসেছে, আমরা অত্যন্ত খুশি। চর্চা করে চলেছেন। এই জেলায় তার ছাত্রছাত্রীর সংখ্যা এই কয়েক বছরে কয়েক হাজার ছুঁয়েছে। এক সময় আকাশবাণী এবং দূরদর্শনের নিয়মিত শিল্পী ছিলেন। আজ থেকে প্রায় 33 বছর আগে শ্রীরামপুরে সুচেতনা নাট্যগোষ্ঠী এবং আবৃত্তি গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। আবৃত্তি এবং শ্রুতি নাটক চর্চার ক্ষেত্রে তার পদচারণা প্রায় 35 বছর। আমি ডেকে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রীতা মণ্ডল মশাইকে। রীতা মণ্ডল মহাশয়া আমাদের খুব কাছের লোক। এ প্রসঙ্গে বলে রাখি, উনি এবছর নার্সিংয়ের জগতের সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড পেয়েছেন রাষ্ট্রপতির হাত থেকে। একটা সময় আমার সহকর্মী ছিলেন, সেজন্য আমি গর্বিত। শুধু এই পুরস্কার নয়, জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মীর পুরস্কার, রাজ্যের শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মীর পুরস্কার, দেশের শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মীর পুরস্কার, এর কত যে পুরস্কার ওনার ঝুলিতে রয়েছে, মানুষের কাছে থেকে তার কোনো ইয়ত্তা নেই। সব থেকে বড় কথা,
ওনার প্রায় 32 বছরের কর্মজীবনে উনি আজ পর্যন্ত একটিও ছুটি নেননি এবং এইভাবে উনি ওনার দুটি মেয়েকে বড় করে তুলেছেন। তারা দুজনই এখন চিকিৎসক। মা হিসাবে উনি অত্যন্ত সফল। অল্প কদিনের মধ্যেই উনি আমাদের দেশকে উজ্জ্বল করে সুইজারল্যান্ডে যাচ্ছেন শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মীর পুরস্কার নিতে। সুইজারল্যান্ড থেকে স্বাস্থ্যকর্মীর পুরস্কার নিয়ে আসবেন। উনি আমাদের অনেক কাছের লোক। ওনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। উনি আমাদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন শুক্লা পাল চট্টোপাধ্যায়কে। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সম্বর্ধনার জন্য ডাক পড়ে, কিন্তু কাজের জন্য সম্পূর্ণ নিজের কাজ করে তবে কোথাও যায়, এতটা সফলতার পরেও এই রকম স্বাস্থ্যকর্মী আমি আমার জীবনে খুব কম দেখেছি। শঙ্কর সরকার মশাই স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেবকে। অন্যতম বিচারক শুভাশিস খামার মশাইকে। দিলীপ আমাদের অনেক দিনের কাছের লোক। সোচ্চার জনতা বলে একটি পত্রিকা বহুকাল ধরে চালাচ্ছে, খুবই ভালো, প্রত্যেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকে। দিলীপকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এবার আমি ডেকে নিচ্ছি আমার ভাতৃপ্রতিম বন্ধুপ্রতিম আকবরকে স্মারক তুলে দেওয়ার জন্য আমাদের অন্যতম বিচারক শুক্লা পাল চট্টোপাধ্যায়ের হাতে। উঠে আসুন, উপরে উঠে। একজন স্বাস্থ্যকর্মী কতটা মানবিক এবং কতটা, আমারও খুব ভালো লাগছে যে এরকম গুণী মানুষদের সান্নিধ্যে এসে এবং গুণী মানুষদের হাতে সম্বর্ধনা মেমেন্টো তুলে দিতে পেরে বা ওনাদেরকে মানে বরণ করে নিতে পেরে। আর আমাদের পৌরসভার চেয়ারম্যান তো আমাদের পৌরসভার চেয়ারম্যান আছেন। আর আমি তো ডালিরা হেলথ ডিস্ট্রিক্টের, আমার সিএমএইচ তো এই অফিস থেকে যাই। আর আমি সিএমএইচ অফিস থেকেও সম্বর্ধনা পেয়েছি, প্রচুর মানে পুরস্কার। আর ডালিরা মেডিকেল কলেজে আমাকে সম্বর্ধনা দিয়েছেন। আর এনআরএস ক্যালকাটা মেডিকেল প্রায় প্রত্যেকটা মেডিকেল কলেজ দিয়েছেন। আর আপনিও আমাদের পাশে থাকবেন, স্যারের পাশে আছেন। আর উনি তো প্রথমেই বললেন যে উনি আমাদের দেশে ছিলেন খুবই সম্মানীয় মানুষ। উনি সাংস্কৃতিক জগতের পাশাপাশি প্রশাসনটাও খুব শক্ত হাতে ধরেছিলেন। ওনার হাত ধরে আমাদের পূর্বে অনেক উন্নতি করেছে, রামগড় অনেক উন্নতি করেছে। এখনো উনি আমাদের সঙ্গে বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন। এত ব্যস্ততার মধ্যেও উনি কিন্তু কাজ করে রাখছেন। উনিও আমাদের একজন অনুপ্রেরণা। আর আপনাদের দুজনকে পেয়েও ভালো লাগছে। ম্যাডাম তো আমার অনেক দিনের পরিচিত, ম্যাডাম খুব ভালো মানুষ। সবাই পেয়ে আমারও খুব ভালো লাগছে। আর স্যার যেটা বললেন, এটা আমার একার কোনো কৃতিত্ব নয়, এটা একলা কেউ করতে পারে না। বিশেষ করে পাবলিক হেলথে সবাই সাহায্য লাগে। আমার যারা স্যার আছেন তাদেরকেও আমার অনেক আমার কৃতিত্ব, ওনাদেরও কৃতিত্ব আছে। আমার মনে আছে স্যার যখন এসএমই ছিলেন তখন অনেক বড় বড় ব্যাংকের ভিজিটরকে আমার জায়গায় পাঠিয়েছিলেন। উনি আমার উপরে ভরসা করতে পেরেছিলেন যে রীতা হয়তো এটা পারবে। এবং ভিজিটের শেষে স্যারের হয়তো মনে নেই, আমার মনে আছে ভিজিট সারাদিন জলও পানি ডবল মানে N95 মাস্ক পরেছি। এবং আমার পরিবারও খুব এর কাজে খুশি, আমাকে এগিয়ে দিয়েছে, কোনোদিন বাধা সৃষ্টি করেনি। আর আজকেরও আমি ডিউটি করে এসেছি, স্যারকে তাই বলছি আমি সকালে দিয়েছি স্যারকে। এটা নমস্কার, ধন্যবাদ। আবৃত্তি চর্চা কেন্দ্রে আজকে এখানে যে সবটি নাটক প্রতিযোগিতা করতে পারেন বা একটা সবাই মিলে করেছেন, আর এখানে উপস্থিত আছেন আমার বিভিন্ন ধরনের যারা বিচারপতি, নাট্যবিদ, মিস্টার খামারু আছেন, প্রদীপবাবু আছেন, ম্যাডাম শুক্লাদি আছেন এবং আপনারা আছেন। সবাই
আমার ডায়মন্ড পৌরসভার পক্ষ থেকে শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং দীপাবলিরও শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাচ্ছি। এখানে যিনি ডাক্তারবাবু আছেন, আমার ডাক্তার হিমাদ্রি পাল, উনি কিন্তু ডাক্তারবাবু ছিলেন, আমি জানি না, আমরা মেডিকেল কলেজ বা হসপিটালে, এবং তার সঙ্গে এই যে সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে, এর জন্য ওনাকে আমি আমার ডায়মন্ডহারা পৌরসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমার ডায়মন্ড হারবার সিরিয়ালিটি বলতে পারেন, আমার শঙ্কর সরকার নিউ সংস্কৃতিতে বিভিন্নভাবে যুক্ত আছেন। এছাড়া আমাদের ডক্টর আম্মার বাবু আছেন বা আমার হেড কর্মীরা আছেন, যারা ছুটি নাটকে দিতে এসছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কোভিডের সময় আমরা যেমনভাবে আমি ওই ডক্টর আম্মার বাবু সান্নিধ্য পেয়েছি, আমরা বুঝতে পারবো যে কোভিডের সময় কন্ডিশন হয়েছিল। যাই হোক, প্রত্যেককে আমি যথাযথ সম্মান জানাই। আমি ছুটি নাটক বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। আমি আমার ছোটবেলায় সেই নাটক তাহার নামটি রঞ্জনা, এই সুমিত্র, শ্রাবণী মিত্র, তাদের ছুটি নাটক দেখে আমি কাঁদতে আরম্ভ করেছিলাম। আমি জগন্নাথ বসুর নাম শুনেছি বা বিভিন্ন নাটক আমার রেডিওতে এখন টেলিভিশনে হয়। এই সংস্কৃতি যদি আমি আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চাইছেন, এই যে সংস্কৃতি ছুটি নাটক বা যদি মানুষের মনে রেখাপাত করাতে পারে, বিভিন্নভাবে তিনি চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের আনাচে খানাচে, গ্রামে গঞ্জে এই নাটক, ছুটি নাটক, নাচ গান এগুলো ছুটিয়ে দেওয়ার জন্য। আমরা জানি, আমার ছোটবেলার কথা মনে হয়, ডায়মন্ড হারবারে আমার কালীনগর গ্রামে বাড়ি, 5 নম্বর ওয়ার্ড। ওখানে তখন নাচার লোক থাকতো না, গানের লোক ছিল না, নাটক করার লোক ছিল না। এখন সেখানে মানে শয়ে শয়ে নাচার জন্য ছেলে মেয়ে, গানের জন্য ছেলে মেয়ে, নাটক করার জন্য ছেলে মেয়ে। আমরা চাইছি যে আমাদের ছেলে মেয়েদের মনোবল যে বারবারই মানে মোবাইলটা অত্যন্ত বাজে কাজে ব্যবহার করে, যে মোবাইলটা ছাড়ানো যায়, বাজে কাজে না লক্ষ্য হয়, যদি সংস্কৃতিকে টেনে আনা যায়, স্পোর্টসে টেনে আনা যায়, খেলাধুলা টেনে আনা যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা করছেন। আর আপনি জানেন যে আমার ডায়মন্ড হারবারের সাংসদ কে, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার চেষ্টা করছেন। এরকম কয়েক বিষয় পরে আবার ডক্টর আনোয়ার আছেন, ডক্টর হিমাদ্রি পাল আছেন, সে বাস্তবায়ন কেন্দ্র, তার লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষের স্বাস্থ্য ভালো করার জন্য তার যে পরিষেবা, তার জন্য চেষ্টা তিনি করছেন। তিনিও চান যে আমাদের এই সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া হয়। তাই আপনারা এখানে এই যে অনুষ্ঠানের আয়োজন করছেন, ডক্টর হিমাদ্রি পাল, শঙ্করবাবু, যে ম্যাডামরা আছে, নাট্যব্যক্তি, এদের মধ্যে হাজির নিজেকে আমি ভাগ্যবান বলে মনে করছি। এবং মনে করছি যদি আরো বেশি করে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আরো সুন্দর হবে। এই কথা শুনে ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে আবার শুভ বিজয়া, দীপাবলি শুভেচ্ছা জানিয়ে আজকে 10টা নাটক ছুটি নাটক আছে, আপনারা জানেন। আগামীকালও 10টা নাটক রয়েছে। আমরা কিছু কথা শুনে নেব আমাদের অন্যতম বিচারক শ্রী সুভাষিস সামল মহাশয়ের কাছ থেকে। খুব কঠিন ভালোবাসার তো কোনো ভালো ভাষা হয় না, আর থাকলেও বোধহয় কম পড়ে যেত শব্দে কিংবা ভাষায়। যে আপ্যায়ন, যে আদর, যে ভালোবাসা, বা অনেকদিন ধরেই যে একটা চেষ্টা চলছিল এখানে আসার, অনেক রকম সুযোগ হয়েও সেই সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছিলাম নানান ব্যস্ততায়, সেটা আজকে সম্পন্ন হতে পেরেছে বলে ওই ভালোবাসার মোড়ক ছাড়িয়ে একরাশ ভাল লাগা। একেবারেই বেশি কথায় যাওয়ার প্রয়োজন নেই বলে যাব না, শুধু সেই গুটেনবার্গ সাহেবের আবিষ্কারটিকে কেন্দ্র করেই
বোধহয় শুরু হয়ে গিয়েছিল কথা হোক কবিতা কিংবা কবিতা হয়ে যাক কথা। সেভাবেই নানান সাত সমুদ্রে তার মধ্যে পার হতে হতে, বা বলা ভালো যে 350 বছরের লেবেদাবকে কেন্দ্র করে ডিসগাইজ, বা তারপরে আরও নানান রকমের গঙ্গা, যমুনা, সরস্বতী, বিষ্ণুপুরের খাল ইত্যাদি নানান ঘোলা জল ঘাঁটতে ঘাঁটতে আমাদের নাট্যের যে নানান প্রকরণ, রং, রূপ বদল, তাতে একেবারে আদি অকৃত্রিম মেজাজে একমাত্র বিনোদনের অবলম্বন এটা বলেই দেওয়া যায় যেটা ছিল, সেই মাত্রা, সেই মান, সেই আকর্ষণ বিন্দুমাত্র কমেনি আমরা জানি। তাই এটিকে নিয়ে তো আয়োজন বড় কম হয়ে যায়, আয়োজন বড় কম পড়ে যায় আমাদের। আমরা যারা চর্চা করি, আমরা যারা ভালোবাসি, সেই চর্চাকে জারি রাখার জন্য, উৎসাহিত করার জন্য, এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আয়োজকদের। আর আবারও বলছি, ভীষণ অনুরোধ করছি অপর বিচারক মাননীয় শ্রী প্রদীপ মৌলিক মহাশয়। প্রথমেই কৃতজ্ঞতা জানাই এই শ্রুতি কর্ণধার বা প্রাণ পুরুষ ডাক্তার হিমাদ্রি পালকে এবং তার সহধর্মিণী সুব্রাতিকেও। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পৌরসভার প্রধান এসেছেন আমাদের মধ্যে, চেয়ারম্যান সাহেবকে, তার অমূল্য সময় থেকে বের করে আমাদের সঙ্গে রয়েছেন। এটা আমাদের বড় প্রাপ্তি। আরও বড় প্রাপ্তি আপনারা না আসলে বা আপনাদের না থাকলে তো এই অনুষ্ঠান কিছুতে সম্ভব হতো না। কিন্তু যারা আজকে প্রতিযোগী হিসেবে এখানে আসছেন বা যারা শ্রোতা এসেছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। শুধু একটা অনুরোধ, বিনীত অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ আপনাদের সবার কাছে, আর কিছু না থাকুক একটা মোবাইল ফোন আছে। ওই মোবাইল ফোনটা আপনারা যদি মনে করেন নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করবেন, তাহলে সাইলেন্ট করার দরকার নেই, যেমন খুশি বাজিয়ে যান, তাতে নাটকের সরবরাহ যা হওয়ার এমনি হবে। আর যদি ভালো চান নাটকটা ভালোভাবে শুনতে, সবাই অভিনয় যারা করবেন বা শোনাতে, তাহলে অনুগ্রহ করে সেটিকে হয় সাইলেন্ট করে রাখুন, না পারলে একেবারে বন্ধ করে রাখুন। কারণ মোবাইলের থেকে অনেক ভালো ভালো নাটক আজকে আপনারা শুনতে পাবেন, আজ এবং কাল দুদিনই, সেই সুযোগটা মিস করবেন না। এই জন্য শ্রুতিকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আমাদের এই সংস্থার পক্ষে দু চার কথা বলবেন অন্যতম কর্ণধার শ্রী ডাক্তার হিমাদ্রি পাল মহাশয়। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনারা এতক্ষণে যারা এসছেন আমাদের সবার আপনজন হয়ে গেছেন। যারা সামনে আছেন তারা অনেকেই আমার খুব চেনা, যারা মঞ্চে রয়েছে তারা খুবই চেনা, খুবই আত্মার আত্মীয়, কাছের মানুষ। আর যে নাটকের দলগুলি আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, তারাও আমাদের নিজেদের মানুষ হয়ে যাবেন, এই বিশ্বাস এবং এই প্রত্যয় আমার আছে। আসলে শ্রুতি আবৃত্তি চর্চা কেন্দ্র কাজ করছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে 26 বছর হয়ে গেল। এই 26 বছর অত্যন্ত কঠিনভাবে কেটেছে, আপনারা সবাই জানেন যারা কাজ করেন। এই শ্রুতি নাটক কিংবা আবৃত্তি এই ব্যাপারটির ক্ষেত্রে মানুষের অতটা ভালোবাসা, ভালো লাগা বা এগিয়ে যাওয়ার চেষ্টা নেই, যেটা আপনারা এখন আস্তে আস্তে দেখছেন। আমরা মনে করি এই অঞ্চলে, এই চারপাশের 3-4টি মহকুমা প্রথম শ্রুতি নাটক আমরা করেছিলাম 1999 সালে ডায়মন্ড হারবারে। তারপর থেকে জল গড়িয়ে চলার চেষ্টা হয়েছে। আমাদের এই এত বছরের আবৃত্তি এবং শ্রুতি নাটক চর্চার ফল এসে দাঁড়িয়েছে এখন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অফলাইন অনলাইন মিলিয়ে প্রায় 276 জন। এই মুহূর্তে 276 জন আমাদের সংস্থায় শিক্ষালাভ করার চেষ্টা করছে। এবং এই যে পথ যেটুকু এগোতে পেরেছি,
তার জন্য আমাদের চারপাশে যে মানুষেরা রয়েছে, আজকে যারা মঞ্চে আছেন, যারা আজকে নেই, তারা প্রত্যেকেই অত্যন্ত আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। এই যে লড়াইটা আমরা লড়তে পারছি, এই লড়াই লড়তে লড়তে আবৃত্তির ব্যাপারে আমরা বহুদিন ধরে বহু অনুষ্ঠান করে চলেছি, বহুবার বার্ষিক অনুষ্ঠান হয়েছে, আমাদের ছাত্রছাত্রীরা হাজার হাজার পুরস্কার পেয়েছে, সে কথা বাদই দিন। কিন্তু গত বছর থেকে নিয়মিত শ্রুতি নাটক উৎসব করার চেষ্টা করছিলাম। গতবার এই অঞ্চলের প্রথম শ্রুতি নাটক উৎসব করেছিলাম যতদূর সম্ভব গত নভেম্বর মাসে। 8টি আমন্ত্রিত দল এবং আমাদের অভিনয় ছিল সেইখানে, সেটা প্রতিযোগিতা ছিল। এবার ভরসা করে হঠাৎ নেমে পড়েছি একটি প্রতিযোগিতার আয়োজন করতে। আমাদের শোভানুধ্যায়ী, আমাদের এই অনুষ্ঠানের আহ্বায়ক শঙ্কর সরকার মশাই মূল উদ্যোগ নিয়েছে। আমরা ওনার সঙ্গে রয়েছি। এই শ্রুতির ব্যানারে এই চেষ্টা যে করতে পেরেছি, এটা আপনাদের নিরন্তর প্রেরণার ফল। এবছর আমরা অত্যন্ত আনন্দিত। পশ্চিমবঙ্গের 9টি জেলা থেকে 20টি অত্যন্ত বিশিষ্ট নাট্যদল, যারা নিয়মিত নাটক করেন। অনেকেই আছে যারা অনেকেই নাম দিতে চেয়েছিলেন, কেউ বলেন আমি একা করি, বা কেউ বলেন আমি মাঝে মাঝে করি, কাউকে ডেকে নিয়ে করি। আমরা এবছর তাদের খুব একটা উৎসাহ দিই, আমরা তাদেরই বেছে নিয়েছি যারা নিয়মিতভাবে এই মাধ্যমটির সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে চলেছেন। এই 20টি নাটকের দল বহু দূর থেকে এসেছেন, আপনারা দেখতেই পেয়েছেন। কোচবিহার, বাঁকুড়া, উলুবেড়িয়া, শ্যামনগর, ওদিকে রানাঘাট, এদিকে আমাদের চন্দননগর, বহু জায়গা থেকে এই দলগুলি এসেছে আমাদের এই ছোট্ট শহর ডায়মন্ড হারবারে। এটা আমাদের অত্যন্ত গর্বের ব্যাপার। সেই যে দলগুলি এসেছে তাদের আমরা অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করি তাদের আমরা আমাদের সাধ্যমতো মানিয়ে নিতে পারবো, সাধ্যমতো আপ্যায়ন করতে পারবো। যে আপ্যায়ন করতে পারবো না তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনারা সবাই জানেন এরপরে আরম্ভ যে নাটকের কম্পিটিশন হবে সেটা কিন্তু প্রতিযোগিতা। অতএব এক্ষেত্রে কিন্তু বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত, এবং প্রত্যেক প্রতিযোগীর ক্ষেত্রে আমরা কিন্তু সমান মর্যাদা, সমান নিয়ম আরোপ করব, সেখানে সবাই সমান। এবং আমরা পুরস্কারও অনেকগুলি রেখেছি। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, পুরস্কার যেহেতু পরপর 10-20টি নাটক হবে, আমরা কিন্তু কালকেই পুরস্কার ঘোষণা করতে পারবো না। আমরা পুরস্কার যত সম্ভব পরশু দিন ঘোষণা করে দেব। যারা পুরস্কার পাবেন সে দলগুলিকে জানাবো, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় সর্বত্র এবং অনেকগুলি সংবাদপত্র জানাবো। আমরা আশা করছি আগামী 14 ডিসেম্বর এই প্রেক্ষাগৃহে যদি আমাদের চেয়ারম্যান সাহেব জায়গা দেন, আমাদের বার্ষিক অনুষ্ঠান করব। তাতে এই শ্রুতি নাটক কম্পিটিশনের পুরস্কার বিতরণ করার চেষ্টা করব। এই আজ থেকে আমরা সেই অনুষ্ঠানের জন্য আগাম আহ্বান জানিয়ে রাখলাম। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে মাধ্যমটা, এই মাধ্যমটি কিন্তু আপনাদের মাধ্যমে মানুষের কাছে আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠবে, আরও বেশি সমাদৃত হবে, এই আশা আমাদের রয়েছে। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ালে যে রেডিও নাটক আমরা আমাদের ছোটবেলায় উদ্গ্রীব হয়ে শুনতাম, সেইগুলি মঞ্চে যখন হচ্ছে, আপনারা আপনাদের ডাকে বাকিরা সবাই আসবেন। আজকে যতজন এসছে আমি নিশ্চিত আগামীকাল তার ডবল মানুষ আসবেন আপনাদের সঙ্গে কথা বলবেন। সময় দেব না, এবার আমাদের মূল প্রতিযোগিতায় চলে যাবেন। আমরা আমাদের যারা অতিথিরা এসছেন তাদের অনেক ধন্যবাদ দিচ্ছি। সামনে যে অতিথিরা আসছেন তারা আমাদের অত্যন্ত কাছের মানুষ, আপনারাও আমাদের কাছের মানুষ। আমরা এবার প্রতিযোগিতায় সরাসরি চলে যাচ্ছি। প্রতিযোগিতার জন্য আমি আজকের আহ্বায়ক শ্রী শঙ্কর সরকারের হাতে ব্যাপারটা করি। হ্যাঁ, রাজা বলেছে মানে এই ঘরটা শুধু গুদাম ঘর হিসেবেই ব্যবহার করা হয়। সদাশিব বাবু, হ্যাঁ, উপর থেকে ওই দড়িটা কি ঝুলছে?
ওটা কিসের দড়ি? দড়ি? দড়ি আপনি কোথায় দেখলেন? হ্যাঁ হ্যাঁ, দড়ি। ওই ওপরে কড়িকাঠের থেকে ঝুলছে দড়ি, ফাঁস দেওয়া। কড়িকাঠ? কোথায়? কোথায় কড়িকাঠ? হ্যাঁ তাই তো, কোথায় গেল কড়িকাঠ? দড়ি আপনি দেখলেন কোথায়? হ্যাঁ, দড়িটাই বা গেল কোথায়? রমলা দেবী, আপনি ভয় পেয়ে গিয়েছেন। না 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 না, ভয় পাবো কেন? আপনি ভয় পেয়ে গিয়েছেন। ভয় পাবো কেন? বোধ হয় চোখের ভুলি, কিন্তু আমি কিন্তু নেই, কোনো কিন্তু নেই। আপনি ভুল দেখেছেন। আসুন আসুন, দরজা দিয়ে বেরোলেই ছাদ, চলুন ছাদে যাওয়া যায়। আসুন আসুন। বাহ, সুন্দর না? দিব্যি হাওয়া খাওয়ার জায়গা তো। হ্যাঁ, তা যা বলেছে। আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই তো, হু হু করে হাওয়া আসে। সদাশিব বাবু, হ্যাঁ? ওই গাছটা থেকে যেন একটা উড়ে গেল কালো মতো, ওটা কি? পাখিটা কি হবে? পাখি? হ্যাঁ, পাখিটা কি হবে বোধ হয়। আরে মশাই, আপনি দেখছি বড্ড ভীতু। না ভীতু না, ভীতু না, না আমি স্পষ্ট দেখলাম, আমি স্পষ্ট দেখলাম সদাশিব বাবু, কি যেন উড়ে গেল। আগে আগে চলুন নিচে যাই, নিচে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন, একটু দেখে নামবেন। হ্যাঁ, আসুন আসুন আসুন। হ্যাঁ সদাশিব বাবু, হ্যাঁ, বলুন। বাড়িটা জানেন তো আমার বেশ পছন্দ হয়েছে। বাহ। তবে 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 আবার কি? ও, আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন, নেই? না না না, ঠিক তা নয়। না না, বেশি ভাবতে হবে না। 2 লাখ, 2 লাখ না হয় কমিয়ে দেবেন, স্রেফ 8 লাখ দেবেন। এইরকম বস এলাকায় এই দাম তো কিছু না রমলা দেবী। তা ঠিক বলেছেন, হ্যাঁ। এত কম দামে এরকম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে। তবে তবে আবার কি? তবে তবে আর কিছুই না, কোনো ভূতের সাথে এক বাড়িতে থাকা আমার পোষাবে না। হ্যাঁ, আপনি কি কি বলছেন? কি মানে কাকে আপনি ভূত বলছেন বলুন তো? আপনাকে। আমাকে? হ্যাঁ আপনাকে। আমাকে আপনি ভূত বলছেন? আগে হ্যাঁ। না মানে কি করে বুঝলেন যে আমি ভূত? আপনার শরীর ভেদ করে ওপাশে দেয়াল দেখা যাচ্ছে, আপনার পায়ের ছাপ ধুলোর ওপর পড়ছে না, কিন্তু আপনার জুতোর শব্দ শোনা যাচ্ছে। আর আপনি দুবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন। আপনার নজর তো বেশ ভারী কড়া। হ্যাঁ, কিন্তু কিন্তু এই আপনি ভয় পাচ্ছেন না কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই। কিন্তু মানুষরা তো আমাকে দেখলেই ভয় পায়। তা পায়, তবে আমি তো মানুষ নই। হ্যাঁ, মানুষ নন? না। তবে তবে আপনি কে? ভূত। হ্যাঁ, আমিও ভূত, তবে পেট নেই।
বাবা, কি বাপ, কি হয়েছে? আর কতক্ষণ এইভাবে বসে থাকো? একটু দাঁড়াও বাপ, পেয়ে যাবো ঠিক একটা মোটা মোটা করতে। তোমাকে দেখে মনে হচ্ছে আমাকে চার করে বড়শি ফেলেছ আর ফতনার দিকে যে বসে আছো কখন মাছ ঠোকরা। জানি তুমি কত খরচা করে এই চাল মেখেছি, এখন খাই দেবে, একটু সবুর করবা। আমার ভালো লাগছে না এইভাবে আমাকে বাজারে মাল হিসেবে হাজির করছো। আমার লজ্জা করছে। ও বিয়েতে এরকম লজ্জা হয়? ও আমার হয়েছিল না, বিয়ের লজ্জা নয়। তবে কিসের লজ্জা? এইভাবে বিয়ের বাজারে মাল হতে। সে কি রে, তোর দর তুলতে হবে না? হ্যাঁ, বহু খরচা করে তোকে লেখাপড়া শেখালাম, তোর বিয়ে দিয়ে সেই খরচাটা তুলতে হবে না? আমার লজ্জা করছে। আমার লজ্জা করলে তো চলবে না বা, তোমাকে মানুষ করতে আমার যে খরচাটা গেল তার কি হবে? সেটা কি মেয়ের বাপ দেবে? হ্যাঁ, তাছাড়া কি, তোমার বিয়ের খরচাটা তুলে নিতে হবে না? তাছাড়া তোমার ঘর মুছিয়ে দিতে হবে না? তার জন্যই তো তোর হাঁকছি। আমার বিয়ে তবে কে দিচ্ছে, তুমি না মেয়ের বাপ? বেশি বুদ্ধিমানের মতো কথা বলার চেষ্টা করো না। বারে, তাই বলে আমার নিজের কোনো মত থাকবে না? না, তোমার মত কিসে? আমি খরচা করে বড় করলাম, সবই তো আমার মতো হবে। আমি তো বড় হয়েছি বাবা, আমার একটা মত থাকবে না? আমি কি শুধুই মাল? হ্যাঁ বাবা, তুমি শুধুই মাল। আচ্ছা, একটা কথা কেন বুঝতে পারছিস না? যাতে তুই সুখে থাকিস তার ব্যবস্থা করাটা তো আমার কর্তব্য নাকি? কিন্তু বাবা, তুমি আমাকে নিয়ে এইভাবে দর হাঁকছ, সবাই তো আমাকে পেট দেবে নাকি? মানে সে আবার পেট দেবে? ঠাট্টা ঠাট্টা করবে। ও করুকে, আমি আমার মত মতো একটা বিয়ে করতে পারবো না? মানে তোমার মত মতো মানে? মানে আমার পছন্দ মতো। আগে আমার পছন্দ, তারপর তোমার পছন্দ। আমার পছন্দ যদি তোমার পছন্দ না হয়? আমার পছন্দ একটাই। কি? যা চাইবো মেয়ের বাপকে তা দিতে হবে। যদি দিতে না পারে? বিয়ে হবে না। মেয়েকে যদি আমার পছন্দ হয়? হতে পারে। আমি যদি তাকে বিয়ে করি? আমারই বিয়ে দেখবে তুমি? ভাবির বিয়ে দেখবো? হ্যাঁ। সেটা কি ভালো হবে বাবা? যখন ভালো হবে না তখন নিজের পছন্দ ফোটাতে এসো না। কিন্তু আমি দেখো বাবা, লেখাপড়া শিখেছি, চাকরি বাকরি করছি, আমার পছন্দের কথাটা তো একবার ভাবা উচিত নাকি? তোমার লেখাপড়া চাকরি বাকরি? হ্যাঁ। আরে সেটা তো আমার চেষ্টা, আমার খরচাই হয়েছে, আমাকে ইনভেস্ট করতে হচ্ছে। হ্যাঁ, রিটার্নটা তো নিতে হবে নাকি? শোনো, কলকাতা শহরে আমার খানতির এক বাড়ি আছে, জানো তো? হ্যাঁ, কেন জানবো না? ব্যাংকে কয়েক লাখ টাকা জমা আছে, সেটা জানো তো? হ্যাঁ, সেটা তুমি বুঝতে দাও না বটে, তবে বুঝতে পারি। আমার কাপড়, চিটেকুর, সাবান এর ব্যবসার হিসেবটা রাখো তো? হ্যাঁ, রাখি। তুমি আমার একমাত্র ছেলে, সেটা জানো তো? তাই তো জানি। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। কি বুঝেছো? অত্যন্ত বোকার মতো বুদ্ধিমানের কথা বলেছি। হ্যাঁ, আর বলবো। হ্যাঁ, রাস্তায় ফেঁকা করে ঘুরতে হবে। খবরদার, তোমার মা যেন কোনো খরচ জানতে না পারে, তাহলে কিন্তু দুজনের কপালে বিপদ আছে। কিন্তু মা যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো? কি জিজ্ঞাসা করবে? এই আমার বিয়ের কথা। তোমার মা জানে তোমার বিয়ের কথা? তবে বললে যে গুণা করেও না জানতে পারে। আরে ও মা, পটলদা, তুমি এখানে? ছিল কি হলো পটলদা? তবু হাতে ছিল অলস দিন। কথা বলছো না কেন? মনে কি পড়ে? কি হয়েছে পটলদা? পটলদা! কিছু না, কিছু না।